জয় হিন্দ বন্ধুরা। আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের পরবর্তী ক্লাস। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স থেকে ডাব্লিউবিসিএস পরীক্ষায় ও বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় যে বিগত বছরের যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই ভিডিওটি আমাদের যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই ক্লাসে আমাদের মোট 25টি কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাশন করব। এটি আমাদের সেট নাম্বার 1। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও যেন প্রত্যেকটি ভিডিওর প্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ছোট্ট একটা ইনফরমেশন, আমাদের জানি রিসেন্টলি আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি এর পরীক্ষা রয়েছে। তো এই পরীক্ষাকে টার্গেট করে আমরা আপডেটেড সিলেবাস অনুযায়ী জিকে, ইংলিশ, ম্যাথ এবং রিজনিং এই সমস্ত বিষয়গুলোকে ইনক্লুড করে টোটাল 20টি মক টেস্টের সিরিজ করেছি, যার প্রাইস রাখা হয়েছে মাত্র 39 টাকা। তোমরা যারা নিতে ইচ্ছুক অবশ্যই এই দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিও। প্রথম কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নতে বলা হয়েছে আমাদের কৃষক ভিত্তিক আবাদ কাকে বলে। কৃষক ভিত্তিক আবাদ কাকে বলে এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লিউবিসিএস 2015 সালে আসা কোয়েশ্চেন। এই ক্ষেত্রে আমাদের অপশন দেওয়া রয়েছে বর্গাদার দ্বারা চাষ, নিজস্ব জমিতে চাষ, অপশন সিতে দেওয়া আছে ক্ষেত মজুর দ্বারা চাষ, আর অপশন ডিতে দেওয়া আছে কোনোটিই নয়। তো এই 1 নম্বর প্রশ্নের জন্য আমাদের সঠিক আনসার হয়ে যাবে নিজস্ব জমিতে চাষ, অর্থাৎ অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নিজস্ব জমিতে চাষ এটি হয়ে যাবে আমাদের আবাদ চাষকে বোঝায়। নিজস্ব জমিতে চাষ এটি আবাদ চাষকে বোঝানো হয়। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2। 2 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে মূলধন কাকে বলে। অপশন দেওয়া রয়েছে অর্থ, বিতে দেওয়া আছে যন্ত্রপাতি, অপশন সিতে দেওয়া আছে উৎপাদিত উপকরণ, আর অপশন ডিতে দেওয়া আছে উপরের সবকটি। এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লিউবিসিএস 2012 সালে আসা কোয়েশ্চেন। তো এই 2 নম্বর প্রশ্নের জন্য আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। উৎপাদিত উপকরণ হয়ে যাবে মূলধনকে আইডেন্টিফাই করে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3। 3 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে মানব উন্নয়ন সূচক প্রথম কবে ব্যবহৃত হয়। অপশন দেওয়া আছে 1980 সালে, 1990 সালে, অপশন সিতে দেওয়া আছে 1995 সালে, অপশন ডিতে দেওয়া আছে 2000 সালে। এই কোয়েশ্চেন আমাদের ডাব্লিউবিসিএস 2017 সালে আসা কোয়েশ্চেন। মানব উন্নয়ন সূচক বলতে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে বোঝানো হয়ে থাকে। এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক, এই ইন্ডেক্সটি প্রকাশ করে থাকে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটিকে প্রকাশ করে থাকে। সর্বপ্রথম এটি ব্যবহৃত হয় 1990 সালে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। মনে রাখবে এই এইচডিআই এর ভ্যালু কিন্তু ভ্যালু অফ এইচডিআই 0 থেকে 1 এর মধ্যে থাকে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 4। 4 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে নিচের কোনটি একটি দেশের অর্থনৈতিক পরিস্থিতির নির্দেশক। 1 নম্বরে দেওয়া আছে জিডিপি, 2 নম্বরে দেওয়া আছে পিপিপি, আর অপশন 3 নম্বরে দেওয়া আছে এফডিআই। তো এই প্রশ্নের জন্য আমাদের জানি 3টে আমাদের প্রয়োজনীয়, তো এই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার ডি, উপরের সবকটি। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন রিপোর্ট কবে প্রকাশিত হয়। এই যে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখলাম, এটি পশ্চিমবঙ্গে প্রথম কবে প্রকাশিত হয়। তো এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। 2004 সালে আমাদের পশ্চিমবঙ্গে মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশিত হয়। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। এই কোয়েশ্চেনটি আমাদের ডাব্লিউবিসিএস 2017 আসা কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন 6 নম্বর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটার শর্ত হলো। যে 4টা অপশন দেওয়া রয়েছে এই 4টা অপশনের মধ্যে কোনটি অর্থনৈতিক সমৃদ্ধি ঘটার শর্ত। ডাব্লিউবিসিএস 2018 সালে আসা কোয়েশ্চেন। অপশন এতে দেওয়া আছে জনসংখ্যার বৃদ্ধি বা পপুলেশনের গ্রোথ, মূলধন গঠন, অপশন সিতে দেওয়া আছে বিশ্ব অর্থনীতিতে প্রযুক্তির উন্নয়ন, আর অপশন ডিতে দেওয়া আছে উপরের সব কয়টি। তো এই প্রশ্নের জন্য আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, মূলধন গঠন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্নতে বলা হয়েছে মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স গঠিত হয় নিচের কোন পরিমাপকগুলির ভিত্তিতে। আমরা জানি যে ইউএনডিপি এই অর্গানাইজেশনটি 1990 সালে
HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটিকে প্রকাশ করেছিল। তো এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 3টে প্যারামিটারের কথা বলা হয়। একটি হয়ে যাবে আমাদের এডুকেশন, দ্বিতীয় হয়ে যাবে আমাদের পার ক্যাপিটা ইনকাম, আর 3 নম্বর হয়ে যাবে লাইফ এক্সপেক্টেন্সি বা হেলথ স্ট্যাটাস হয়ে যাবে, হেলথ স্ট্যাটাস। এই 3টে প্যারামিটারকে প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখব কোন অপশনের সাথে এটা ম্যাচ করছে। গড় আয়ু, শিক্ষা এবং জীবন ধারণের মান। অপশন বিতে দেওয়া আছে গড় আয়ু, দারিদ্রতা এবং জাতীয় উৎপাদনের পরিবর্তন, অর্থনৈতিক বৃদ্ধি, দারিদ্রতা ও শিক্ষা, দারিদ্রতা, জীবন ধারণের মান ও শিক্ষা। তো এই 4টা অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অর্থাৎ গড় আয়ু, শিক্ষা এবং জীবন ধারণের মান, এটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 8 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে রাষ্ট্রসংঘ, বিশ্ব ব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2017 সালে আসা কোয়েশ্চেন। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত। পরবর্তী কোয়েশ্চেন, তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 9 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে ড্রেন অফ ওয়েলথ বইটির লেখক কে। অপশন দেওয়া আছে জওহরলাল নেহরু, দাদাভাই নওরোজি, মহাত্মা গান্ধী, রমেশচন্দ্র দত্ত। WBCS 2016 সালে আসা কোয়েশ্চেন। তো এই প্রশ্নের আনসার আমরা সকলে জানি। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, দাদাভাই নওরোজি। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে জিডিপি ডেফলেটের সাহায্যে কি পরিমাপ করা হয়। মুদ্রাস্ফীতি, সঞ্চয় হার, মূলধন গঠনের হার, মাথাপিছু জাতীয় আইন বৃদ্ধির হার। WBCS 2014 সালে আসা কোয়েশ্চেন। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 11, 11 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভারতের জিডিপিতে সেবা ক্ষেত্রের অবদান কত। 33%-এর বেশি, 40%-এর বেশি, 42%-এর বেশি, আর অপশন ডিতে দেওয়া আছে 50%-এর বেশি। WBCS 2017 আসা কোয়েশ্চেন। আমরা জানি ইকোনমিকে 3টি সেক্টরে ভাগ করা হয়ে থাকে। একটি হয়ে যাবে প্রাইমারি সেক্টর, 2 নম্বর হয়ে যাবে আমাদের সেকেন্ডারি সেক্টর, আর 3 নম্বর হয়ে যাবে আমাদের সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি সেক্টর বলা হয়। তাহলে প্রাইমারি সেক্টর আমাদের এগ্রিকালচারের রিলেটেডের সাথে যুক্ত, সেকেন্ডারি সেক্টর হয়ে যাবে আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে যুক্ত, আর টার্সিয়ারি সেক্টর এটি সার্ভিসের সঙ্গে যুক্ত। তো এই প্রশ্নে বলা হয়েছে যে ভারতের জিডিপিতে সেবা ক্ষেত্র বা টার্সিয়ারি সেক্টরের ক্ষেত্রে বা সার্ভিস সেক্টরের অবদান কত। তো এই 4টা অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, অর্থাৎ 50%-এর বেশি। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 12, 12 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে ভারতের জিএনপি এর তুলনায় জিডিপি বেশি হওয়ার কারণ। জিএনপির তুলনায় জিডিপি বেশি হওয়ার কারণ: রপ্তানির তুলনায় আমদানি বেশি, মূলধনের বহির্গমনের তুলনায় মূলধনের প্রাপ্তি বেশি, অপশন সিতে দেওয়া আছে বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় ঋণাত্মক, আর অপশন ডিতে দেওয়া আছে সরকারি রাজস্বের তুলনায় সরকারি ব্যয় বেশি। তো এই প্রশ্নের জন্য সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, অর্থাৎ বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় ঋণাত্মক। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 13, 13 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কোন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সময়কালে চালু করা হয়। মনমোহন সিং, অরুণ জেটলি, নরেন্দ্র মোদী, প্রণব মুখার্জি। WBCS 2020 সালে আসা কোয়েশ্চেন। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি,
অরুণ জেটলি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অরুণ জেটলি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। তো মনে রাখবে তোমরা যে এই জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটি চালু হয় আমাদের ইন্ডিয়াতে অরুণ জেটলির সময় 2017 সাল থেকে। 2017 সাল থেকে। পরবর্তী কোয়েশ্চেন নম্বর 14। 14 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে নিচের কোনটি কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়ের অন্তর্ভুক্ত নয়? প্রতিরক্ষা খাতে ব্যয়, অপশন বিতে দেওয়া আছে অর্থনৈতিক পরিষেবা খাতে ব্যয়, অপশন সিতে দেওয়া আছে সামাজিক এবং গোষ্ঠী পরিষেবা খাতে ব্যয়, আর অপশন ডিতে দেওয়া আছে কোনোটিই নয়। তো এই চারটা অপশনের মধ্য থেকে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, প্রতিরক্ষা খাতে ব্যয়। অপশন নাম্বার এ, প্রতিরক্ষা খাতে ব্যয়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই টোটাল 25টা কোয়েশ্চেনের মধ্যে কার কত স্কোর হয়েছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 15তে বলা হয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিচের কোন কর আদায়ের ক্ষমতা রাখে? আয়কর বা ইনকাম ট্যাক্স, বিক্রয় কর, টোল ট্যাক্স বা জল কর, আর অপশন ডি দেওয়া আছে ভূমি রাজস্ব কর। WBCS 2013-এ আসা কোয়েশ্চেন। তো এই প্রশ্নের জন্য আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, টোল ট্যাক্স বা জল কর। এই দুটি ট্যাক্স আদায়ের ক্ষেত্রে পঞ্চায়েত কিন্তু রেসপন্সিবল হয়ে থাকে। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি WBCS আমাদের টার্গেট WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য একটি আপডেটেড সিলেবাস অনুযায়ী টোটাল 20টি মক টেস্টকে রাখা হয়েছে। এই মক টেস্টের প্রাইস রাখা হয়েছে মাত্র 39 টাকা। তোমাদের যাদের প্রয়োজন মনে হবে তারা অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা এই জিনিসটিকে পারচেস করতে পারো। কোয়েশ্চেন নাম্বার 16, 16 নম্বর প্রশ্ন আমাদের বলা হয়েছে নিচের কোন সংস্থা দেশের রাজস্ব নীতি প্রণয়ন করে? নিচের কোন সংস্থা দেশের রাজস্ব নীতি প্রণয়ন করে? তো এই প্রশ্নের জন্য অপশন দেওয়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অপশন এতে দেওয়া আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশন বিতে দেওয়া আছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক, অপশন সিতে দেওয়া আছে পরিকল্পনা কমিশন, আর অপশন ডিতে দেওয়া আছে সেবি। WBCS 2018 সালে আসা কোয়েশ্চেন। তো এই প্রশ্নের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, কেন্দ্রীয় অর্থমন্ত্রক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। কেন্দ্রীয় অর্থমন্ত্রক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, অপশন নাম্বার বি। মনে রাখবে ফিসকাল পলিসি এটি প্রণয়ন করার দায়িত্ব রয়েছে ফাইন্যান্স মিনিস্ট্রির হাতে। আর 2 নম্বর পয়েন্ট এটি মনে রাখবে যে মনিটারি পলিসি এটি প্রণয়ন করার দায়িত্ব রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI এর হাতে। তাহলে এই দুটো পয়েন্ট অবশ্যই তোমরা মনে রাখবে। যেহেতু এখানে রাজস্ব নীতির কথা বলা হয়েছে তাই হয়ে যাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আর যদি বলা হয় তোমাদের যে মনিটারি পলিসি এটি কার দায়িত্ব প্রণয়ন করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আনসার হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 17, 17 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে এই প্রশ্নে জানতে চাওয়া যে কেন্দ্রীয় সাধারণ বাজেট কোন মাসে পেশ করা হয়? বাজেটের কথা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা জানি খুব রিসেন্টলি আমাদের বাজেট পেশ করা হয়েছে। তো এই চারটা অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ফেব্রুয়ারি মাসে আমাদের বাজেট কিন্তু পেশ করা হয়ে থাকে। এই কোয়েশ্চেনটিও WBCS 2017 সালে আসা কোয়েশ্চেন। প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষার পার্সপেক্টিভে খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটিকে স্কিপ না করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 18তে বলা হয়েছে ফিসকাল ড্রাগ কথাটির অর্থ হলো, অর্থাৎ ফিসকাল ড্রাগ এই কথাটির অর্থ কী? মুদ্রাস্ফীতির ফলে আয় এমনভাবে বৃদ্ধি পায় যাতে আয়ের ওপর উচ্চতর আয়কর হার প্রযোজ্য হয়। অপশন বিতে দেওয়া আছে আয়কর হার হ্রাস পায়, অপশন সিতে দেওয়া আছে প্রকৃত ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, আর অপশন ডিতে দেওয়া আছে ওপরের কোনোটিই নয়। তো এই প্রশ্নের জন্য আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অপশন নাম্বার এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে আয় এমনভাবে বৃদ্ধি পায় যাতে আয়ের ওপর উচ্চতর আয়কর হার প্রযোজ্য হয়। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 19, 19 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ভারত সরকারের সর্বাধিক রাজস্ব নিচের কোনটি থেকে আসে? ভারত সরকারের সর্বাধিক রাজস্ব নিচের কোনটি থেকে আসে? অপশন দেওয়া রয়েছে কোম্পানি কর, আয়কর, অপশন সিতে দেওয়া আছে বাণিজ্য কর, অপশন ডিতে দেওয়া আছে উৎপাদন কর। WBCS 2015 সালে আসা কোয়েশ্চেন।
তো এই প্রশ্নের জন্য সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, কোম্পানির কর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। কোম্পানির কর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 20 নম্বর প্রশ্নতে বলা হয়েছে এক্সিম ব্যাংক কোন ক্ষেত্রের জন্য কাজ করে? শিল্পক্ষেত্র, কৃষিক্ষেত্র, বৈদেশিক বাণিজ্য। অপশন ডিতে দেওয়া আছে উপরের সব কয়টি। তো এই প্রশ্নের সঠিক আনসার আমরা সকলে জানি, এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে বৈদেশিক বাণিজ্য। অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। মনে রাখবে এই এক্সিম ব্যাংকের ফুল ফর্ম হয়ে যাবে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এছাড়া এই ক্ষেত্রে আরও একটা পয়েন্ট তোমরা অবশ্যই মনে রাখবে যে এই এক্সিম ব্যাংক এটি প্রতিষ্ঠিত হয় 1982 সালে, 1982-তে প্রতিষ্ঠিত হয়। 1981 এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুসারে, এই অ্যাক্ট অনুসারে 1982-তে এক্সিম ব্যাংক স্টাবলিশড হয়। এর হেডকোয়ার্টার আমাদের মনে রাখতে হবে, এর হেডকোয়ার্টার হয়ে যাবে আমাদের মুম্বাই। তাহলে এই কয়েকটি ইনফরমেশন তোমরা অবশ্যই মনে রাখবে যে এক্সিম ব্যাংক কবে স্টাবলিশড হয়, সেটার আনসার হয়ে যাবে আমাদের 1982-তে। কোন অ্যাক্টের মাধ্যমে হয়? 1981 এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে 1982-তে এক্সিম ব্যাংক স্টাবলিশড হয়। এর হেডকোয়ার্টার হয়ে যাবে আমাদের মুম্বাইয়ে। আর এটি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত? তাহলে সেই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 21, 21 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে 1969 সালে কয়টি ব্যাংকের জাতীয়করণ করা হয়? অর্থাৎ এই 1969-এ কতগুলি ব্যাংক আমাদের ন্যাশনালাইজেশন হয়েছিল? অপশন দেওয়া রয়েছে 18টি, 14টি, অপশন সিতে দেওয়া আছে 15টি, আর অপশন সিতে দেওয়া আছে 13টি। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, 14টি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অর্থাৎ 14টি ব্যাংক আমাদের 1969 সালে ন্যাশনালাইজড হয়। 14টি হয়ে যাবে সঠিক আনসার। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2015 সালে আসা কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 22, 22 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে ক্রেডিট কার্ড পরিষেবা নিচের কোনটির উদাহরণ? প্যারা ব্যাংকিং কার্যকলাপ, নন ব্যাংকিং কার্যকলাপ। অপশন সিতে দেওয়া আছে এ অ্যান্ড বি বোথ, আর অপশন সিতে দেওয়া আছে কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, এ অ্যান্ড বি বোথ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 23, আরবিআই 23 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করা হয় কোন সালে? অপশন দেওয়া রয়েছে 1930, 1934, 1935, আর অপশন সিতে দেওয়া আছে 1949। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার সি, 1935 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। 1935-এর 1 এপ্রিল আরবিআই গঠিত হয়। মনে রাখবে 1 এপ্রিল 1935-এ আরবিআই প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠিত হয় আরবিআই অ্যাক্ট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 অ্যাক্ট অনুযায়ী 1935-এ 1 এপ্রিল আরবিআই স্টাবলিশড হয়। মনে রাখবে এর হেডকোয়ার্টার হয়ে যাবে আমাদের মুম্বাই হয়ে যাবে এর হেডকোয়ার্টার। আর যদি বলা হয় যে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে ন্যাশনালাইজড হয় বা জাতীয়করণ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এটি ন্যাশনালাইজড বা জাতীয়করণ হয় 1949-এ জাতীয়করণ হয়। আর আরবিআই এর কাজ হচ্ছে রেপো রেট ঘোষণা করা, নোট ইস্যু করা, মনিটারি পলিসিকে নিয়ন্ত্রণ করা ইত্যাদি। এই ক্ষেত্রে আমাদের আরবিআই কিন্তু রেসপন্সিবল হয়ে যাবে। এছাড়া মনে রাখবে যে 100 টাকার নোটে আমাদের গভর্নরের স্বাক্ষর হয়ে থাকে। আরবিআই এর যিনি হেড হয় তাকে আমাদের গভর্নর বলা হয়ে থাকে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 24, 24 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে, তাহলে এই প্রশ্নের আমাদের সঠিক আনসার কোনটা বললাম না? অপশন নাম্বার সি, 1935। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 24, 24 নম্বর প্রশ্নতে বলা হয়েছে রেপো রেট ঘোষণা করেন। একটু আগে আমি এই স্লাইডে ডিসকাশন করেছি যে রেপো রেট ঘোষণা করা হয়ে থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হাতে। এই দায়িত্বটা থাকে, রেসপন্সিবিলিটি থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হাতে। তাই এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, ভারতীয় রিজার্ভ ব্যাংক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS 2017 সালে আসা কোয়েশ্চেন। প্রত্যেকটি কোয়েশ্চেন আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে। এই ভিডিওটি আমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পরবর্তী
কোয়েশ্চেন নাম্বার 25, 25 নম্বর প্রশ্নতে বলা হয়েছে 100 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 100 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? গভর্নর অফ আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সচিব, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, অপশন ডিতে দেওয়া আছে প্রেসিডেন্ট। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, অর্থাৎ গভর্নর অফ আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের সিগনেচার হয়ে থাকে 100 টাকার নোটে। পরবর্তী কোয়েশ্চেন, আজকের আমাদের ভিডিওতে এতটাই ছিল, এতগুলোই কোয়েশ্চেন ছিল। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের যাদের আপকামিং WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা রয়েছে তাদের জন্য আমরা সম্পূর্ণ সিলেবাসকে টার্গেট করে একটি স্পেশাল মক টেস্টের ব্যবস্থা করেছি। এটিতে টোটাল আমাদের 20 মক টেস্ট সিরিজ আছে, যার প্রাইস রাখা হয়েছে মাত্র 39 টাকা। এর মধ্যে জিকে, ইংলিশ, ম্যাথ এবং রিজনিং সব সাবজেক্টগুলিকে কম্পাইল করা হয়েছে। পুরো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটিকে তৈরি করা হয়েছে। যাদের মনে হচ্ছে যে না আমাদের এটাই আমাদের শেষ সুযোগ, তো তোমরা এই শেষ সুযোগকে কাজে লাগাতে পারো। তোমরা অবশ্যই নিচে দেওয়া ফোন নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে তোমরা এই মক টেস্টটিকে পারচেস করতে পারো। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক কোয়েশ্চেন রাখা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে কাজ করে নিম্নলিখিত 4টি অপশনের মধ্যে কোনটি রিজার্ভ ব্যাঙ্কের প্রতিনিধি হিসেবে কাজ করে? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় অর্থমন্ত্রক, ভারত সরকার, আর অপশনটিতে দেওয়া আছে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার। তো এই প্রশ্নের সঠিক আনসার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। আজকের ভিডিওতে আমাদের এতটাই ছিল, আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।